শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রসায়ন ক্লাসে। আজকে আমরা যে আলোচনা করব সেখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, আজকের শিখন ফল সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর এবং এর সাথে রিলেটেড বিভিন্ন ক্যালকুলেশন। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি পরমাণু। প্রথম যে পরমাণুটি, এখানে নিউক্লিয়াসে মাত্র আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রোটন আছে, আর পরে যে তারও নিউক্লিয়াসে একটি প্রোটন আছে, আর সবশেষে যে তারও নিউক্লিয়াসে একটি প্রোটন আছে। তার মানে এই তিনটি পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে এখানে সমান। এখন আসি, প্রথম পরমাণু নিউক্লিয়াসে কোনো প্রোটন নাই, নিউট্রন নাই, তাহলে এটা নিউট্রন সংখ্যাটা হচ্ছে 0। আর পরে একটা নিউট্রন আছে, আর তারপরে এখানে নিউট্রন আছে 2টা। তাহলে প্রোটন এবং নিউট্রন মিলে যেটা, তাকে বলে ভর সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এই পরমাণুটির ভর সংখ্যা যেটা, সেটা হচ্ছে 1 + 0, তার মানে 1। আর পরে যেটা, তার ভর সংখ্যা হচ্ছে 2, আর তারপরে যেটা, তার ভর সংখ্যা হচ্ছে 3। অর্থাৎ আমরা 3টা পরমাণু দেখতে পাচ্ছি যাদের মধ্যে মিল হচ্ছে, যাদের প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন আলাদা হওয়ার কারণে ভর সংখ্যা আলাদা। এরকম পরমাণুকে বলে পরস্পরের আইসোটোপ। এদের নাম হচ্ছে পরস্পরের আইসোটোপ, এবং এগুলো হলো সবগুলো হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে প্রথমটা হাইড্রোজেন, পরে যেটা আছে এগুলো সবগুলোই হাইড্রোজেনের আইসোটোপ। প্রথমটার ক্ষেত্রে প্রোটন 1 1 1, পরেরটা প্রোটন 1 1, আর ভর সংখ্যা হচ্ছে এখানে 1, এখানে 2, এখানে হচ্ছে 3। তাহলে আইসোটোপ মানে হচ্ছে একই মৌলের কতগুলো পরমাণু। এদের নাম কেন আইসোটোপ হয়েছে? আইসো মানে একই, আর টোপ মানে হচ্ছে একটা স্থান বা জায়গা। পর্যায় সারণীতে মৌলগুলোকে রাখার জন্য যে জায়গা বানানো হয়েছে, একটা জায়গায় এরা সবাই একসাথে থাকে, তাই এদেরকে আইসোটোপ বলা হয়। পৃথিবীতে যে আইসোটোপগুলো আছে, এর মধ্যে কতগুলো আইসোটোপ হচ্ছে স্থায়ী আইসোটোপ, আর কতগুলো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিভিন্ন ধরনের রশ্মি বের হয়, সেগুলো আবার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তাদের ক্ষতিকারক অনেক দিকও কিন্তু আছে। আমরা এখানে যে হাইড্রোজেন দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের অনেকগুলো আইসোটোপ আছে। তা আমরা হাইড্রোজেনের আইসোটোপগুলোকে যদি লিখি, তাহলে হাইড্রোজেন 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে 1 2 3 4 5 6 7, 1 1 1 1 1 1 1। তাহলে এগুলো হলো সবগুলোই হাইড্রোজেনের আইসোটোপ। 7টা আইসোটোপ আমরা এখানে লিখেছি। প্রথম যে আইসোটোপ তাকে বলে প্রোটিয়াম, পরে যে আইসোটোপ তাকে বলে ডিউটেরিয়াম, আর তারপরে যে আইসোটোপ তাকে বলা হয় ট্রিটিয়াম। এরপরে আমরা চলে আসি আরেকটি মৌল, যার নাম হচ্ছে আমাদের অক্সিজেন। তো এখানে অক্সিজেনের 3টি পরমাণু আছে। প্রথম পরমাণুতে নিউক্লিয়াসে আছে 8টি প্রোটন, পরেরটা তো আছে 8টি প্রোটন, তারপরে আছে 8টি প্রোটন। তাহলে এদের সবার প্রোটনের সংখ্যা হলো সমান, কিন্তু নিউটনের সংখ্যা আলাদা হওয়ার কারণে এটার ভর সংখ্যা হলো 16, এর হলো 17, এর হলো 18। তাহলে আমরা বলতে পারি এগুলো অক্সিজেনের আইসোটোপ। এবারে আমরা দেখতে পাচ্ছি কার্বনকে, 2টি কার্বন পরমাণু এখানে আছে। প্রথম কার্বন পরমাণু, তার নিউক্লিয়াসে আছে 6টি প্রোটন, আর পরের যে কার্বন, তারও নিউক্লিয়াসে আছে 6টি প্রোটন। তাহলে প্রোটন সংখ্যা হলো সমান। আর নিউটন সংখ্যা এখানে আলাদা হওয়ার কারণে এখানে ভর সংখ্যা এসেছে 12, এখানে এসেছে 13। তাহলে আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে কার্বনের আইসোটোপ, অর্থাৎ কার্বনের এক ধরনের পরমাণু। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ, এটা হচ্ছে কার্বন 13 আইসোটোপ। এটাকে এভাবে লেখা হয় কার্বন 12 আইসোটোপ, আর এটাকে লেখা এভাবে কার্বন 13 আইসোটোপ। তাহলে আইসোটোপগুলোর প্রোটন সংখ্যা হলো সমান, কিন্তু ভর সংখ্যা হলো আলাদা। কেন ভর সংখ্যা আলাদা? কারণ তাদের নিউটন সংখ্যা আলাদা। এখন এখানে যদি জিজ্ঞেস করা হয় যে হাইড্রোজেন 1 1, কার্বন 12 6, অক্সিজেন 18, তারপরে 8, নাইট্রোজেন 14 7, তাহলে এখানে 4টা পরমাণু লেখা হয়েছে, মানে 4টা আইসোটোপ আমরা লিখেছি। এখন এই 4টা আইসোটোপের মধ্যে কোন আইসোটোপে কোনো নিউট্রন নাই?
তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভর সংখ্যা এটা হচ্ছে 1, প্রোটন সংখ্যা এটা হচ্ছে 1, তাহলে নিউট্রন সংখ্যা 1 - 1 তার মানে 0। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে কিন্তু এখানে আমরা 0 পাবো না। তার মানে প্রত্যেকটাতে নিউট্রন আছে, শুধু হাইড্রোজেনের এই আইসোটোপ যার নাম প্রোটিয়াম তার মধ্যে কোনো নিউট্রন নাই। এখন আসি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমরা যদি কোনো মৌলের একটা পরমাণুকে কোনোভাবে দেখতে পাই, সেটাকে যদি আমরা হাতের মধ্যে নিই তাহলে আসলে আমরা বুঝতেই পারবো না একটা পরমাণুকে হাতে নেওয়া হয়েছে, কারণ তাদের ভর অনেক 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 কম। যেমন এখানে একটা পরমাণু দেখতে পাচ্ছে সবাই, সেটা হচ্ছে এফ মানে হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন একটা মৌল, এটা ফ্লোরিনের পরমাণু। আর সেই পরমাণুটাকে যখন এর ভর মাপা হয়, তো ভর মাপার পরে দেখা যায় এর ভরটা হচ্ছে 3.16 × 10⁻23 এত গ্রাম। তার মানে 3.16কে ভাগ করতে হবে 1 লিখে 23টা শূন্য দ্বারা। তা আমরা বলি না একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি। কোটি মানে কি এক লেখার পরে হয়তো আমরা 60টা শূন্য দিলাম, তারপরে কোটির পরে এরপর আর নাই। এখানে একের পরে 23টা শূন্য আছে। তাহলে এটা দিয়ে যখন ভাগ করা হবে তখন যেটা পাওয়া যাবে সেটার আসলে সেই ভর আমার জীবনে আমি কোনো কাজে লাগাতে পারবো না, তার কোনো সিগনিফিকেন্স আমাদের কাছে নাই। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভর। একইভাবে অ্যালুমিনিয়ামের একটা পরমাণু, তার প্রকৃত ভর হচ্ছে 4.482 × 10⁻23 এত গ্রাম। খুবই ক্ষুদ্র একটি মান, যেটা আমরা কোনো কাজে লাগাতে পারি না। তো বিজ্ঞানীরা এই বিষয়টাকে তাৎপর্যপূর্ণ করার জন্য এখানে যে টার্মটি এনেছেন সেটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ কারোর সাথে তুলনা করে মৌলের পরমাণুগুলোর ভরকে প্রকাশ করা হবে। তো এক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর মানে হচ্ছে একটা মৌল নেওয়া হবে, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপ এর 1/12 অংশের ভর। এটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, বা শুধু মৌলের পারমাণবিক ভরকে আমরা এভাবে লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো? তার মানে বিষয়টা দাঁড়ালো, মনে করি পৃথিবীর সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। এখন হাইড্রোজেনের সাপেক্ষে আমরা কারো ভর বের করতে চাই, তাহলে এখানে একটা দাড়িপাল্লা নেওয়া হলো, দুই দিকে দুইটা পাল্লা আছে। তো এখানে আমরা একটা মৌলকে উঠিয়ে দিলাম, তার নাম হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরমাণু, একটা পরমাণুকে এখানে রাখা হলো। এখন এখানে একটা হাইড্রোজেনের পরমাণু রাখা হলো। দেখা গেল এই পাল্লাটা নিচে আর এটা কিন্তু উপরে, তার মানে এটা ভারী তাই নিচে, এটা হালকা তাই এটা উপরে। এখন যদি আমরা দুইটা পাল্লাকে সমান করতে চাই তাহলে এখানে আরও হাইড্রোজেন দিতে হবে, আরও দিলাম, আরও দিলাম, আরও দিলাম, আরও দিলাম, অনেকগুলো দিলাম। দিতে দিতে যখনই হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দেয়া হবে 14টা, তখনই দেখা যাবে পাল্লাটা সমান হয়ে গেল। তার মানে কি? তার মানে একটা নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেনের একটা পরমাণুর চেয়ে 14 গুণ ভারী। এই যে একটা পরমাণু সবচেয়ে হালকা হাইড্রোজেন পরমাণুর চেয়ে কত গুণ ভারী, সেটাই হচ্ছে একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে একসময় হাইড্রোজেনকে ধরা হয়েছিল, কিন্তু বর্তমানে স্ট্যান্ডার্ড হিসেবে যে মৌলকে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে কার্বন 12 আইসোটোপ। এখানে বলা হচ্ছে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর মানে মৌলের একটি পরমাণুর ভর, অর্থাৎ একটা পরমাণুর ভর, প্রকৃত ভর লিখতে হবে এখানে, আর নিচে তাকে ভাগ করতে হবে কার্বন 12 আইসোটোপ এর 1/12 অংশের ভর দ্বারা। মনে করি এটা হচ্ছে একটা কার্বনের পরমাণু, এটাই হচ্ছে কার্বন 12 আইসোটোপ, এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ পুরাটাই। এখন এটা যেহেতু একটা পরমাণু, তাহলে এর তো ভর আছে, যত কম ভর তো আছে, তো এটাকে কি করতে হবে? সমান 12টা ভাগে ভাগ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সমান 12টা ভাগে ভাগ করতে হবে, যেন সবগুলো সমান হয়। তাহলে 12 ভাগ করার পরে একটা ভাগ আমরা পেলাম। এখন এটাকে যদি আমরা এর ওজন মাপি, ভর মাপি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এবং এই ভরটা পরিমাপ করে দেখা গেছে এর মানটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম।
অর্থাৎ খুবই কম, এবং এই ভরটাকে বলা হয় 1 AMU, অর্থাৎ 1 অ্যাটমিক ম্যাস ইউনিট, এবং এটাকে সংক্ষেপে বলা হয় 1 DALTON, এটাকে 1 ডাল্টনও বলে। তাহলে আমরা দেখতে পেলাম আপেক্ষিক পারমাণবিক ভর সেটা নির্ধারণের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয় কার্বন 12 আইসোটোপকে, এবং এই কার্বন 12 আইসোটোপের এখানে 1/12 অংশের ভর নিয়ে এটাকে হিসাব করা হয়। তাহলে যদি বলা হয় যে সোডিয়াম একটা মৌল, এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23, তাহলে এর অর্থ কি? এটাতে আমরা কি বুঝতে পারলাম? এর আনসারটা হচ্ছে, এর অর্থ হলো যে সোডিয়ামের একটা পরমাণু কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের চেয়ে 23 গুণ ভারী হবে। সোডিয়ামের একটা পরমাণু হচ্ছে ভারী, কার চেয়ে ভারী? এই যেটাকে 12 ভাগ করা হচ্ছে, 12 ভাগের যে 1 ভাগ, তার চেয়ে ভারী। কত গুণ ভারী? যেহেতু 23, তাহলে এটা 23 গুণ ভারী। যদি বলা হয় সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো সালফারের একটা পরমাণু এই যে কার্বন 12 আইসোটোপ আছে তার 12 ভাগের যে 1 ভাগ, তার চেয়ে এটা হচ্ছে 32 গুণ ভারী। এভাবে আমরা এখানে পারমাণবিক ভর এর তাৎপর্য ব্যাখ্যা করতে পারি। তো এখন প্রশ্ন হলো, পারমাণবিক ভর তো একটা ভর, আর যেটা ভর হবে ভরের তো একক থাকবে, যেমন গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড, এগুলো তো একক। কিন্তু আমাদের এই আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর তার কিন্তু কোনো একক থাকবে না। কেন থাকবে না? কারণ এটি হচ্ছে দুইটি ভরের অনুপাত, মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। যেহেতু এটি দুইটি ভরের অনুপাত, তাই এর কিন্তু কোনো একক থাকবে না। তা আমরা মনে রাখবো যে আপেক্ষিক পারমাণবিক ভর এটা একটা অনুপাত, তাই এর কোনো একক নাই। এখন আসি একটা মৌলের প্রকৃত ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। একটা মৌলের প্রকৃত ভর যেটা, তার কিন্তু একক থাকবে, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর যেটা বা শুধু পারমাণবিক ভরও বলা হয় এটাকে, এর কিন্তু কোনো একক থাকবে না। এরপরে আমরা চলে আসি আপেক্ষিক পারমাণবিক ভরের কিছু গণনা, কিছু ক্যালকুলেশন। এখানে পরীক্ষায় প্রশ্ন এসেছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু তার ভর হলো এত গ্রাম, একটি পরমাণুর ভর এত গ্রাম। এখন অ্যালুমিনিয়ামের যে নিউক্লিয়াস, যদি আমরা ধরে নিই এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস, যার মধ্যে প্রোটন আছে, যার মধ্যে নিউট্রন আছে, তো দেখা গেল যে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসে 14টা নিউট্রন আছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর, এবং এটা নিউক্লিয়াসের মধ্যে আছে 14টা নিউট্রন। এখন বলতেছে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত সেটা বের করো, বা অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত সেটা বের করো। তা আমরা কিভাবে কাজটা করতে পারি? প্রথমেই আমরা যেটা লিখব সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর উপরে, আর নিচে হচ্ছে কার্বন 12 আইসোটোপ এর 1/12 অংশের ভর। এখানে এই মৌলটার একটা পরমাণুর ভর মানে এই অংশটা দেয়া আছে, তাহলে এটাকে লিখে ফেলি 4.482 ইন্টু 10⁻⁻23 এত গ্রাম। আর আমরা জানি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এইটাকে এটা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে একটা অনুপাত চলে আসবে, সেটাই হলো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এবং এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে 27। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে আমরা বের করলাম। এরপরে বলা হয়েছে এই মৌলটার মধ্যে প্রোটন কতটা সেটা বের করো। তা আমরা জানি এখানে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে ভর সংখ্যা পেয়েছি আমরা 27, প্রোটন আমরা পাইনি, আর নিউট্রন এখানে বলা আছে 14টা নিউট্রন নাকি আছে। তাহলে প্রোটন কত হবে? তাহলে প্রোটন হবে 27 মাইনাস 14, তার মানে হচ্ছে 13। তাহলে মৌলটার মধ্যে 13টি এখানে প্রোটন আছে। যদি 13টি প্রোটন আছে তাহলে আমরা বলতে পারি এর পারমাণবিক সংখ্যা 13, এর ইলেকট্রন সংখ্যা 13, তার মানে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নামে একটা মৌল। এভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। আমরা আরেকটা প্রবলেম এখানে দেখতে চাই, সেটা হলো যে বলা হয়েছে x
একটি মৌল, এরকম বলা আছে যে এক্স হচ্ছে একটি মৌল। এখন এক্স এর একটি পরমাণুর ভর এখানে দেয়া আছে। কত দেয়া আছে? 1.079 ইন্টু 10⁻⁻22 গ্রাম। এরপরে বলেছে যে এর নিউক্লিয়াসের মধ্যে মোটমাট 36টা নিউটন আছে। এখন কয়েকটা প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে এক্স শনাক্ত করো। এক্স এর প্রতীক লিখে তাকে প্রকাশ করো। তাহলে আমরা শুরু করি কিভাবে এটা সলভ করতে হবে। প্রথমে আসি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। তাহলে এখানে একটি পরমাণুর ভর দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 1.079 ইন্টু 10⁻⁻22 গ্রাম, আর কার্বন 12 হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম। তাহলে এখানে যে রেজাল্ট আসবে সেটা হলো 65। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়েছি 65। যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, তাই এটাকে আমরা ভর সংখ্যা বলতে পারি। তাহলে ভর সংখ্যা মানে হলো প্রোটন প্লাস নিউটন সংখ্যা। প্রোটন আর নিউটনকে যোগ করতে হবে। তাহলে এখানে প্রোটন সংখ্যা আমরা জানি না, কিন্তু নিউটন বলেছে 36টা নিউটন আছে, আর ভর সংখ্যা পেয়েছি আমরা 65। তাহলে প্রোটন পাবো আমরা হিসাব করলে 29, আর 29 যেহেতু প্রোটন আমরা পেয়েছি, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে এখানে আমাদের 29। আর এখানে যে 118টা মৌল আছে তাদের প্রত্যেকের প্রোটন সংখ্যা কিন্তু নির্দিষ্ট। তাহলে এর প্রোটন সংখ্যা হচ্ছে 29, তার মানে পারমাণবিক সংখ্যা 29, তার মানে এই মৌলটা হচ্ছে আমাদের কপার। তাহলে এখানে যে বলেছে এক্সকে শনাক্ত করো, তাহলে এক্স হচ্ছে আমাদের এখানে একটা মৌল এবং সেটা হচ্ছে কপার। এখন এটাকে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করতে বলছে। তাহলে প্রথমে আমরা কপার লিখলাম। কপার লেখার পরে ভর সংখ্যাটা হচ্ছে কত আমাদের এখানে? ভর সংখ্যা আমাদের বের হয়েছে হিসাব করে 65। তাহলে বাম পাশে এখানে লিখবো আমাদের 65, আর বাম পাশে নিচের দিকে লিখবো প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে 29। এটাই হচ্ছে মৌলটার প্রকাশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী স্লাইডে, সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা কিভাবে গণনা করা যায়। একটা মৌলের পারমাণবিক ভর মাঝে মাঝে ভগ্নাংশ চলে আসে। কেন সেটা চলে আসে সেটার একটা ব্যাখ্যা জানা প্রয়োজন। আমরা এখানে মনে করি যে দুইটি মৌল আমরা চিন্তা করি। একটা হচ্ছে ক্লোরিন, মানে একটা মৌল ক্লোরিন চিন্তা করি, যার একটা আইসোটোপ হচ্ছে 35, আরেকটা আইসোটোপ সেটা হচ্ছে 37। তাহলে ক্লোরিনের দুইটা আইসোটোপ এখানে নেওয়া হয়েছে। এখন এই দুইটা আইসোটোপ নিয়ে বলা হচ্ছে যে এই আইসোটোপটা এটা প্রকৃতিতে পাওয়া যায় 75%, আর এই আইসোটোপ পাওয়া যায় 25%। এখন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত সেটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে আমরা প্রথমেই লিখব গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান দেওয়ার পরে এখানে দুইটা আইসোটোপ, একটা হচ্ছে 35 ভরের, একটা হচ্ছে 37 ভরের। অর্থাৎ এখানে একটা ক্লোরিন হচ্ছে 35 17 এরকম, আর একটা ক্লোরিন হচ্ছে 37 তারপরে 17 এরকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে আইসোটোপ তার ভর হচ্ছে 35। তাহলে এখানে আমরা 35 লিখব। লেখার পরে গুণন দিব। গুণন দেওয়ার পরে সেটা কত পার্সেন্ট পাওয়া যায়? সেটা পাওয়া যায় 75%। তার প্রাচুর্যতা হচ্ছে 75% লিখব। লেখার পরে প্লাস আরেকটা আইসোটোপ সেটা হচ্ছে 37, সেটা কত পার্সেন্ট পাওয়া যায়? 25% পাওয়া যায়। তাহলে এই যে এটাই হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর।
অথবা এটাকে বলা হয় গড় আইসোটোপিক ভর, অর্থাৎ আইসোটোপের ভরের গড় আমরা ব্যবহার করছি। তো এখানে আমাদের যেটা আসবে 35 × 75 ডিভাইডেড বাই 100, আর এখানে যেটা আসবে 37 × 25 ডিভাইডেড বাই 100। তাহলে হিসাব করলে আসবে আমাদের 35.5। এটাই হচ্ছে এই মৌলটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এভাবে আমরা এটা হিসাব করতে পারি। এরপরে আমরা চলে আসি আরেকটি ক্যালকুলেশন, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখাই সেটা হলো, এটা একটা মৌল, এটা হলো কপার, এবং আমরা কপারের আরেকটা পরমাণু নিলাম। তো এখানে লেখা আছে কপার 63, আর এখানে লেখা আছে কপার 65, এখানে লেখা আছে 29, এখানেও লেখা আছে 29। এখন এদের দেয়া আছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত দেয়া আছে? এটা দেয়া আছে 63.5 দেয়া আছে। এখন বলা হচ্ছে যে এদের প্রাচুর্যতা কত, অর্থাৎ প্রকৃতিতে এদেরকে কত % পাওয়া যায়, এটার প্রাচুর্যতা কত, প্রকৃতিতে কত % পাওয়া যায়। ওকে ফাইন, তাহলে আমরা প্রথমেই যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান 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 আমরা জানি যে কিভাবে কাজটা করতে হয়। তা আমরা প্রথমেই একটা কাজ করব, সেটা হচ্ছে মনে করি এই যে আইসোটোপটা এটা প্রকৃতিতে পাওয়া যায় X%, তাহলে পরে যেটা আছে তাহলে এটা হবে 100 - X এত %, কারণ দুইটা মিলিয়ে তো 100, একটা যদি X হয় তাহলে আরেকটা 100 - X হবে। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর মানে হচ্ছে প্রথম যে আইসোটোপ 63 সেটা পাওয়া যায় X%, আর পরের যে আইসোটোপ 65 সেটা পাওয়া যায় 100 - X%। এখন আমাদের এই গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা দেয়া আছে 63.5, তাহলে এটা হবে 63X% প্লাস এটা হচ্ছে 65 100 - X এত %। তার মানে এটাকে আমরা লিখতে পারি 63X/100, এটাকে লিখতে পারি 65 100 - X ডিভাইডেড বাই 100, আর এটা হচ্ছে আমাদের 63.5। এখন আমরা হিসাব করব, হিসাব করলে X এর যে মানটা আমরা পাবো সেটা হলো 75%। X এর ভ্যালু আমরা পেলাম 75%। তার মানে কপার 63 যে মৌলটা সেটা আমাদের চলে আসে এখানে 75, তার মানে 75% আছে। তাহলে এই মৌলটা 65 যেটা সেটা কত হবে? 100 থেকে 75 মাইনাস করি, তাহলে আমরা পাবো 25। অর্থাৎ একটা হচ্ছে 75% আর এটা হচ্ছে আমাদের 25%। এভাবে আমরা ক্যালকুলেশন করে দুইটাই বের করতে পারি। একটা হচ্ছে প্রাচুর্যতা বা পার্সেন্টেজ, সেখান থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, আবার গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে প্রাচুর্যতা কত সেটা কিন্তু এখানে বের করা পসিবল। এরপরে আমরা দেখি পরবর্তী স্লাইডে, সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরের মতো আছে আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর জিনিসটা আসলে কি? আপেক্ষিক আণবিক ভর মানে হচ্ছে এখানে যে কোনো একটা পদার্থ নিতে হবে, সেটা মৌলিক পদার্থ হতে পারে, সেটা যৌগিক পদার্থ হতে পারে। তো পদার্থের এখানে লিখতে হবে একটি অণুর ভর, আর নিচে লিখতে হবে আগের মতোই কার্বন 12 আইসোটোপ এর 1/12 অংশের ভর। এটা হচ্ছে পদার্থের আপেক্ষিক আণবিক ভর। যেমন বলা হলো এটা হচ্ছে একটা পদার্থ, এর নাম পানি, আর এর আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 18। তার মানে পানির একটা অণু কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের চেয়ে 18 গুণ ভারী, ওই আগের মতো। এবং যেহেতু আপেক্ষিক আণবিক ভর হচ্ছে দুইটি ভরের অনুপাত, তাহলে এরও কোনো একক থাকবে না, এরও কোনো একক নাই। তা আমরা যদি পদার্থের একটি অণুর ভর বের করতে চাই তাহলে তার আপেক্ষিক আণবিক ভর যেটা সেটা জানতে হবে। যেমন পানির ক্ষেত্রে যদি বলা হয় যে পানির আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 18, তাহলে পানির একটি অণুর ভর কত সেটা বের করো। তাহলে এইভাবে লেখা যায় যে পানির একটি অণুর ভর সমান সমান
এখানে আপেক্ষিক আণবিক ভরের সাথে এটা কি হবে, গুণন হবে, কারণ এইটা সমান এইটা বাই এইটা, তাহলে এটা হবে এটার সাথে এটা গুণফল। তাহলে সেক্ষেত্রে একটি অণুর ভর হবে আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর গুণন কার্বন 12 আইসোটোপ তার 1/12 অংশের ভর, যার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। তাহলে আপেক্ষিক আণবিক ভরের মানটা হচ্ছে 18, তার সাথে গুণন করতে হবে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, তাহলে এখানে একটা মান পাওয়া যাবে। এটাই হচ্ছে আমাদের পানির এত গ্রাম, এটা হচ্ছে পানির একটি অণুর ভর। তাহলে আমরা আপেক্ষিক আণবিক ভর সেখান থেকে পদার্থের একটি অণুর ভর কি সেটাও বের করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আপেক্ষিক আণবিক ভর গণনা করতে চাই। আপেক্ষিক আণবিক ভর গণনা করতে যদি চাই তাহলে জানতে হবে বিভিন্ন পদার্থের পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভরগুলোকে যদি যোগ করা হয় তাহলে বের হবে একটা পদার্থের আপেক্ষিক আণবিক ভর। যেমন এখানে গুরুত্বপূর্ণ কতগুলো মৌলিক পদার্থ আছে যাদের ভরগুলো আমাদের ক্যালকুলেশনে কাজে লাগবে। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ মৌল আগে দেখে নিই। যেমন এখানে লেখা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, কার্বন। তারপর এখানে দেয়া আছে আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে এখানে দেয়া আছে আমাদের আয়রন। অনেকগুলো মৌল এখানে লেখা হয়েছে। তো এদের প্রত্যেকেরই আছে, এরা যেটা মৌলিক পদার্থ প্রত্যেকেরই আছে পারমাণবিক ভর, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর। তো ভরগুলো কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16, নাইট্রোজেন হচ্ছে 14, সালফার 32, ফসফরাস 31, কার্বন হচ্ছে আমাদের 12, আয়োডিন হচ্ছে 127, সোডিয়াম 23, পটাশিয়াম 39, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে আমাদের 40, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, জিঙ্ক 65, আয়রন 55.85 বা 56 নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এগুলো আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মৌলিক পদার্থ, তাদের আপেক্ষিক পারমাণবিক ভর। তো এই ভরগুলো ব্যবহার করে আমরা কিভাবে আণবিক ভর নির্ণয় করতে পারি সেটা এখন আমি দেখাবো। এখানে ক্লোরিনও লেখা যায়, ক্লোরিন হলো 35.5। তা আমরা প্রথমেই আসি এখানে H2O, এটা একটা যৌগিক পদার্থ, পানি, এটা হচ্ছে পানির একটা অণু। তা আমরা পানির আণবিক ভর বের করতে চাই। তো আণবিক ভর বের করতে হলে দেখতে হবে এখানে কোন কোন মৌল আছে। এখানে আছে হাইড্রোজেন 2টা আর অক্সিজেন আছে 1টা। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? এটা হচ্ছে 1। তাহলে প্রথমে আমরা 1 লিখবো, 1-এর সাথে গুণন করব 2, কারণ 2টা হাইড্রোজেন আছে। তারপর আরেকটা মৌল যখন আসবে অক্সিজেন, সেটা যোগ করব। অক্সিজেনের ভর কত? 16। তাহলে কত হলো এখানে? 2 যোগ 16, তাহলে কত আসতেছে? 18। এটাই হচ্ছে পানির আণবিক ভর। এভাবে আমরা আণবিক ভর গণনা করতে পারি। এখন যদি আমাদেরকে এরকম দেয়া হয় কার্বন ডাই অক্সাইড, তার আণবিক ভর কত বের করতে হবে, তাহলে এখানে কার্বন আছে, দেখে নেয় যে কার্বনের ভর কত? 12। তাহলে এই সোজা আমরা লিখবো এখানে 12, তারপর যোগ। অক্সিজেনের ভর কত? এটা হচ্ছে 16, তাহলে 16 লিখবো, তার সাথে গুণন করব 2, তাহলে হিসাব করলে আসবে 44। এটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভরের কিন্তু কোনো একক নাই, তাই কোনো একক এখানে লেখা যাবে না। এখন যদি অণুটাকে একটু বড় করে দেওয়া হয়, বড় অণু যেমন দেয়া হলো CaCO3, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, বললো যে এর আণবিক ভর বের করতে হবে। তাহলে এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের ভর কত? 40। কার্বন আছে, কার্বনের ভর কত? 12। অক্সিজেন আছে, অক্সিজেনের ভর কত? এখানে 16, 16 গুণন 3। তাহলে হিসাব করলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 100। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর। এখন আমরা চলে আসি এখানে বাড়ির কাজ। তোমাদেরকে যে বাড়ির কাজটা দেওয়া হবে সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3টি পদার্থ, তাদের সংকেত লেখা হয়েছে। প্রথম যে যৌগটা, সেখানে পানি আছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে, এটাকে বক্সাইট বলা হয়, এটার নাম হচ্ছে বক্সাইট। আর পরে যেটা,
সেটা হচ্ছে একটা অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। আর শেষে যেটা লেখা হয়েছে সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। এখন তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে বের করতে হবে যে এখানে যে 3টি পদার্থ আছে, প্রথম কাজটা হচ্ছে প্রত্যেকের বের করতে হবে আণবিক ভর নাম্বার 1। আর 2 নম্বর কাজটা হচ্ছে এখানে 3 নং পদার্থের একটি অণুর ভর কত সেটা বের করতে হবে। এটা তোমাদের বাসার কাজ থাকলো, তোমরা এটা সলভ করবে। সলভ করার পরে স্কুল যখন খুলবে তখন তোমাদের শিক্ষক, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় যারা আছেন তাদেরকে তোমরা দেখাবে। এটা কিশোর বাতায়নে এই ভিডিও কন্টেন্টগুলো আপলোড করা হবে। এবং সেখানে তোমরা এটা দেখবে, তোমাদের মতামত সেখানে দেবে, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে আমরা সেটা সলভ করার এখানে চেষ্টা করব। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য শুভকামনা।